কি অবস্থা বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? আমরা মিডিস্কোয়ারের পক্ষ থেকে আজকে আবার নতুন টপিক নিয়ে আসি তোমাদের জন্য, বর্জ্য নিষ্কাশন। এটা তোমাদের জুলজি বইয়ের 6 নাম্বার চ্যাপ্টার। আমাদের ক্লাসগুলো করলে তোমাদের হচ্ছে এইচএসসি একাডেমিক আর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন সবটুকুই কভার হয়ে যাবে। তা আসো আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো হচ্ছে রেচনতন্ত্র আর হচ্ছে বৃক্ক। ঠিক আছে? তো আসো প্রথম ক্লাস যদি আমরা বলি, রেচনতন্ত্র পড়ার জন্য আমাদের জানতে হবে যে আমাদের কি কি বর্জ্য পদার্থ আছে। ওকে, দেখো খেয়াল করো, বর্জ্য পদার্থ মেইনলি আছে কি? মেইনলি আছে হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। ওকে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলা কি কি আছে আমাদের এটা একটু ভালো করে জানতে হবে। দেখো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলা 3 রকম হইতে পারে। আমি যদি তোমাকে লিখে দেখাই, দেখো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে প্রথমে আছে হচ্ছে তোমার ইউরিয়া একটা বর্জ্য পদার্থ। তারপরে আছে ইউরিক অ্যাসিড একটা বর্জ্য পদার্থ, আর হচ্ছে অ্যামোনিয়া। ওকে, তো দেখো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কিন্তু 3টা না, আরও অনেকগুলো আছে, তোমার জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ঠিক আছে, ক্রিয়েটিনিন, ওগুলা, বাট আমাদের ওগুলো লাগবে না। বাট মেইন যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এটা কয়টা আছে? 3টা। এখন দেখো, যারা হচ্ছে ইউরিয়াটা হচ্ছে বর্জ্য পদার্থ হিসাবে নিষ্কাশন করে, সেই সব প্রাণীকে আমরা বলি হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। ঠিক আছে? আচ্ছা, আবার যেই সব প্রাণী ইউরিক অ্যাসিডকে নিষ্কাশন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। একটা হচ্ছে ইউরিওটেলিক, একটা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। আবার অ্যামোনিয়াকে যারা নিষ্কাশন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। ঠিক আছে? তাহলে দেখো আমাদের টোটাল কিন্তু 3 ধরনের প্রাণী পেয়ে গেছি আমরা। যারা হচ্ছে ইউরিয়াকে নিষ্কাশন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। যারা হচ্ছে ইউরিক অ্যাসিডকে নিষ্কাশন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। আর যারা হচ্ছে অ্যামোনিয়াকে নিষ্কাশন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। এখন এই প্রাণীগুলোর উদাহরণ তোমাকে জানতে হবে। ঠিক আছে? আমরা যদি বলি একমাত্র আমরা মানে মানুষ, তারা হচ্ছে কি নিষ্কাশন করে? ইউরিয়া। ওকে, তাহলে মানুষরা কি নিষ্কাশন করে? মানুষরা নিষ্কাশন করে হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিওটেলিক প্রাণী কারা? মেইনলি হচ্ছে মানুষ। ওকে, মেইনলি হচ্ছে মানুষ। আচ্ছা, এখন দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা 3টা প্রাণী আছে, একটু মনে রাখতে পারে একটা টেকনিক দিয়ে। একটা প্লাস্টিক কোম্পানি আছে না হামকো নামে, তুমি হামকো দিয়ে মনে রাখতে পারো। দেখো, কারণ তোমাকে যদি বলি হামকো, তাহলে হামকো দিয়ে মনে রাখতে পারো কিভাবে? দেখো, হতে হচ্ছে তোমার হাইড্রা। ঠিক আছে? মতে হচ্ছে মাছ, আর কতে হচ্ছে তোমার কেঁচো। ঠিক আছে? তাহলে দেখো যে হাইড্রা, তারপর হচ্ছে মাছ, আর হচ্ছে কেঁচো, এই যে 3টার কথা বললাম, এই 3টা হচ্ছে তোমার অ্যামোনিয়া, যারা হচ্ছে অ্যামোনিয়াটা নিষ্কাশন করতে পারে। তাহলে তুমি যদি ভালো মতো চিন্তা করো, দেখো 3টা জিনিস পাইছো, এর মধ্যে ইউরিয়া আর অ্যামোনিয়া এই দুটো যদি আলাদা করে দাও, বাকি থাকে কি? ইউরিক অ্যাসিড। তাহলে এই 2টা উদাহরণ বাদ দিয়ে যা উদাহরণ থাকবে দুনিয়াতে সব হচ্ছে কারা? ইউরিক অ্যাসিড। ওকে, তারপরে যদি আমরা লিখে দিই এখানে কি কি আছে, এখানে আছে তোমার হচ্ছে সাপ, তারপরে আছে টিকটিকি, তারপরে আছে পাখি, আর আছে হচ্ছে পতঙ্গ। তাহলে এইগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো আমরা বলছিলাম বর্জ্য পদার্থ কেমন ধরনের হইতে পারে? বর্জ্য পদার্থ নাইট্রোজেন ঘটিত হইতে পারে। ঠিক আছে? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো 3 রকম, যারা যেভাবে নিষ্কাশন করে তারা সেই প্রাণী ইউরিওটেলিক, ইউরিকোটেলিক, অ্যামোনোটেলিক। তাহলে আমরা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সম্পর্কে পড়ে ফেলছি। এখন আসলে আমরা যদি বলি এই যে নিষ্কাশন, খেয়াল করো, নিষ্কাশন করতে পারে আমরা কিভাবে? রেচন অঙ্গের মাধ্যমে আমরা হচ্ছে নিষ্কাশন করতে পারি। এখন কথা হচ্ছে রেচন অঙ্গ আমাদের কয় প্রকার? আমরা যদি বলি রেচন অঙ্গ প্রধানত 2 প্রকার। ঠিক আছে? রেচন অঙ্গ প্রধানত কয় প্রকার? রেচন অঙ্গ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তোমার প্রধান রেচন অঙ্গ, আর একটা হচ্ছে তোমার সহকারী রেচন অঙ্গ। একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে সহকারী রেচন অঙ্গ। তাহলে তোমাদের প্রধান আর সহকারী এই 2টা জিনিস সম্পর্কে একটু জানা লাগবে। প্রধান রেচন অঙ্গ কারা? একটাই প্রধান রেচন অঙ্গ, কে? সে হচ্ছে বৃক্ক। ঠিক আছে? প্রধান রেচন অঙ্গ কে? বৃক্ক, বা এটাকে আমরা ইংলিশে কি বলি? কিডনি। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রধান রেচন অঙ্গ, এইটা নিয়ে মূলত আমাদের চ্যাপ্টার। ওকে, তাহলে প্রধান রেচন অঙ্গকে বৃক্ক। আর দেখো সহকারী রেচন অঙ্গ কয়েকটা জিনিস আছে, আমি যদি তোমাকে বলি কি কি আছে, একটা হচ্ছে তোমার ত্বক, তারপরে আছে হচ্ছে ফুসফুস, তারপরে আছে হচ্ছে যকৃৎ। এইগুলা হচ্ছে আমাদের কি? সহকারী
রেচন অঙ্গ। তাহলে দেখো আমাদের বর্জ্য পদার্থগুলো আমরা পাইছি কিভাবে? বর্জ্য পদার্থগুলো হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এবং সেই বর্জ্য পদার্থগুলোকে তোমার হচ্ছে নিষ্কাশন করে কি রেচন অঙ্গ। রেচন অঙ্গের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, একটা হচ্ছে সহকারী রেচন অঙ্গ। প্রধান রেচন অঙ্গ কিন্তু বলছি একটা, আর সহকারী রেচন অঙ্গ বলছি কয়েকটা। ওকে, এখন আসো আমরা যদি বলি যে রেচন তন্ত্র জিনিসটা কিভাবে আসে, আমি খেয়াল করো এখানে যদি দেখাই তোমাদেরকে রেচন তন্ত্র, দেখো দুইটা বৃক্ক, তাহলে একটা রেচন তন্ত্রের মধ্যে কি আছে? দুইটা বৃক্ক আছে। ওকে, এই দেখো আমি আঁকতেছি, এই দেখো দুইটা বৃক্ক, এইখানে তোমার হচ্ছে এইটা কি মূত্রথলি, এই দেখো বৃক্ক থেকে বহন করে একটা নালী আসতেছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ইউরেটার, এটাকে আমরা বলি হচ্ছে ইউরেটার। আর এই যে মূত্রথলির নিচ থেকে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার মূত্রনালী, এটাকে আমরা বলি হচ্ছে মূত্রনালী। তাহলে দেখো এটা কিন্তু আমাদের রেচনতন্ত্রের অংশ। তো রেচনতন্ত্রের অংশ হিসাবে আমরা কয়টা জিনিস পাইছি বলতে গেলে? চারটা। খেয়াল করো কি কি জিনিস পাইছি। এই যে প্রথম, এটা হচ্ছে কি আমাদের বৃক্ক, ঠিক আছে। এই দেখো দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের কি ইউরেটার, এটা হচ্ছে ইউরেটার। আর তারপরে দেখো এটা কি, এটা হচ্ছে মূত্রথলি, এটা হচ্ছে মূত্রথলি। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে তোমার মূত্রনালী। তাহলে দেখো আমরা যদি তোমাকে বলি আমরা কি পড়তে নিছি, আমরা পড়তে নিছি হচ্ছে রেচনতন্ত্র, আমরা পড়তে নিছি রেচন তন্ত্র। তাহলে রেচনতন্ত্রের যদি বলি কয়টা অংশ, তাহলে বলবা চারটা। কি কি চারটা? দেখো যে বৃক্ক, তারপরে ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। কয়টা অংশ আমরা যদি বলি, এখানে হচ্ছে তোমার চারটা অংশ দ্বারা রেচনতন্ত্র গঠিত। আচ্ছা, এখন দেখো বৃক্ক, বৃক্ক কয়টা থাকে বলো তো? বৃক্ক থাকে হচ্ছে দুইটা। এখন বৃক্ক কি কাজ করে? বৃক্কর কাজটা আমাকে জানতে হবে। বৃক্ক হচ্ছে তোমার রেচন বর্জ্য পদার্থ তৈরি করে, যেমন আমরা সঠিক কথা যদি বলি এটা হচ্ছে ইউরিয়া তৈরি করে, ঠিক আছে। ইউরিয়া তৈরি তো না, এটা হচ্ছে ইউরিয়া নিষ্কাশন করে আর কি, ঠিক আছে। মেন কথা বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ তৈরি করে। এটাকে এই কাজটা কে করে? এই কাজটা করে তোমার হচ্ছে বৃক্ক, ঠিক আছে। এখন দেখো এই যে বর্জ্য পদার্থটা পরিবহন করে নিয়ে যাচ্ছে কে? ইউরেটার। তাহলে বলবা এটা হচ্ছে তোমার মূত্রটা পরিবহন করে। তাহলে ইউরেটার কি করে? এটা হচ্ছে মূত্র পরিবহন করে, এটা হচ্ছে তোমার মূত্র পরিবহন করে। ওকে, মূত্র পরিবহন করে। আরেকটা লাইন জানবা, ইউরেটারটা হচ্ছে কত সেন্টিমিটার জানো? ইউরেটারটা হচ্ছে তোমার 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। এখন আমাদের দেহে 25 সেন্টিমিটারের আরও অনেকগুলো স্ট্রাকচার আছে, সেগুলোকে কিভাবে মনে রাখতে পারি? সেগুলোকে মনে রাখতে পারো এডুকেশন মানে এডু দিয়ে, ঠিক আছে। ইডিইউ। দেখো ইতে কি? ইতে হচ্ছে তোমার ইসোফেগাস। ইসোফেগাস মানে কি জানো? ইসোফেগাস মানে হচ্ছে অন্ননালী, ঠিক আছে। তারপরে দেখো ডিতে কি? ডিতে হচ্ছে তোমার ডিওডেনাম, ডিওডেনাম। আর ইউতে কি? ইউতে হচ্ছে ইউরেটার। তাহলে দেখো এই যে তিনটার কথা বললাম, এই তিনটা কিন্তু তোমার কি? এই তিনটা হচ্ছে তোমার অন্ননালী, ডিওডেনাম, ইউরেটার। এই তিনটা হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে, মনে রাখবা। তাহলে এই তিনটা কত? এই তিনটা হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে 25 সেন্টিমিটার আমাদের বডিতে কয়টা স্ট্রাকচার আছে আমরা কিন্তু সেটা বলে ফেলছি। এরপরে আসো মূত্রথলি। মূত্রথলি কি? মূত্রথলি হচ্ছে তোমার মূত্রটা সাময়িক জমা রাখে। আমি যদি বলি মূত্র জমা রাখে, তাহলে মূত্র জমা রাখে কে? মূত্র জমা রাখে হচ্ছে মূত্রথলি। আচ্ছা, এটার ধারণ ক্ষমতা কত? আমি তোমাকে বলি এটার ধারণ ক্ষমতা, এটার ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 700 থেকে 750 ml, 700 থেকে 750 ml এটার ধারণ ক্ষমতা। কিন্তু পুরাটা তো ভরলে তোমার এমনি এমনি পড়ে যাবে মূত্রটা, তো কতটুকু হলে ত্যাগের ইচ্ছা জাগে? ধারণ ক্ষমতা তো অনেক বেশি, বাট আমি যদি তোমাকে বলি আমরা যে হচ্ছে ত্যাগের ইচ্ছা জাগে কখন জাগে? 280 থেকে 320 ml যখন ভর্তি হয় তখন আমাদের হচ্ছে ত্যাগের ইচ্ছা জাগে, ঠিক আছে। তাহলে মূত্রথলির প্রধান কাজ কি? মূত্রটা জমা রাখা। সে কতটুকু জমা রাখতে পারে? সে টোটাল হচ্ছে 700 থেকে 750 ml মূত্র জমা রাখতে পারে। ওকে, আর এই 750 ml মূত্রটা কখন ত্যাগের ইচ্ছা জাগে টোটাল? তখন হচ্ছে বলবা 280 থেকে 320 ml মূত্রটা যখনই পরিপূর্ণ হয় মূত্রথলির মধ্যে তখনই ত্যাগের ইচ্ছা জাগে। এরপরে পড়বা মূত্রথলির মধ্যে তোমার একটা স্পেশাল পেশি থাকে, এইটা হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশিটা কোনটা? অনৈচ্ছিক পেশিটা হচ্ছে তোমার ডেট্রুসর পেশি। নামটা জানবা। মূত্রথলির মধ্যে কোন পেশি থাকে? মূত্রথলির মধ্যে তোমার হচ্ছে ডেট্রুসর
পেশি থাকে। কোন পেশি থাকে? ডেট্রোসর পেশি। দেখো এই পেশিটা কি কাজ করে? এটা হচ্ছে তোমার সংকোচন প্রসারণ ক্ষম একটা পেশি। মানে এটা তোমার যখন মূত্রগুলো ভিতরে যায় তখন প্রসারিত হইতে পারে, আবার এটা কি সংকুচিত হইতে পারে। বুঝতে পারছো? তাহলে মেইনলি হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি থাকে, তার নাম কি? এটা হচ্ছে তোমার ডেট্রোসর পেশি। ঠিক আছে, এরপরে আসলে আমরা খেয়াল করি মূত্রনালী। তো মূত্রনালী থেকে আমরা কি করব? এই মূত্রনালীর দৈর্ঘ্যগুলো একটু জানতে হয়। পুরুষের ক্ষেত্রে মূত্রনালীর দৈর্ঘ্য কত? এটা পড়বা হচ্ছে 18 থেকে 22 সেন্টিমিটার পর্যন্ত, নতুন বইয়ের ইনফরমেশন। আর স্ত্রীদের জন্য তোমার মূত্রনালীর দৈর্ঘ্য কত? সেটা তোমার হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার। বুঝতে পারছো? এখন দেখো স্ত্রী দেহের মূত্রনালীর দৈর্ঘ্য কিন্তু অনেক কম বা অনেক ছোট। সেই ক্ষেত্রে স্ত্রী দেহের মূত্রনালীতে অনেক ইনফেকশন হইতে পারে। সেই ইনফেকশনটাকে আমরা কি বলি জানো? সেই ইনফেকশনটাকে আমরা বলি হচ্ছে ইউটিআই। ইউটিআই এই ইনফেকশনটা কাদের হয়? স্ত্রীদের হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, তাহলে দেখছো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কাদের হয়? সাধারণত স্ত্রীদের হয়। কেন হয়? কারণ ওদের মূত্রনালী অনেক ছোট, ওইখানে ব্যাকটেরিয়াগুলো জমাট বেঁধে বা বাসা বাঁধে, তারপরে হচ্ছে বিভিন্ন ইনফেকশন ছড়াইতে পারে। তাহলে খেয়াল করো, আমরা পুরো রেচনতন্ত্র কিন্তু তোমাকে এখানে পড়াই দিতে পারছি। রেচনতন্ত্রের কয়টা অংশ ছিল? 4টা। কি কি ছিল দেখো তো, আমরা যদি 1 2 3 4 দিয়ে দেখাই কি কি ছিল দেখো। এটা হচ্ছে আমাদের 1, এটা কি? বৃক্ক। তারপরে এটা ছিল আমাদের 2, এটা কি? ইউরেটার। মূত্রথলি 3, আর এই দেখো মূত্রনালী, এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমরা বলছি টোটাল কয়টা অংশ? 4টা অংশ। এর মধ্যে বৃক্ক, বৃক্ক মূলত কি কাজ করে? বৃক্ক বলতে পারো বর্জ্য পদার্থ তৈরি। এন্ড কি বর্জ্য পদার্থ তৈরি? এটা মনে রাখবা, মূত্র তৈরি করে। স্পেশালি কি তৈরি করে? এটা হচ্ছে মূত্র তৈরি করে। আমরা দেখব কিভাবে মূত্র তৈরি করে, আমাদের নেক্সট লেকচারগুলোতে আমরা দেখব। তাহলে বৃক্ক কি কাজ করে? মূত্র তৈরি করে। এখন ওই মূত্রটা পরিবহন করে কে? বৃক্কের যে নালীটা, তার নাম কি? ইউরেটার। ইউরেটার হচ্ছে আবার কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। আমাদের বডির মধ্যে 25 সেন্টিমিটারটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই 25 সেন্টিমিটার আর কে কে আছে? এডু দিয়ে মনে রাখতে পারো, এডুকেশনের শর্ট ফরম্যাট এডু দিয়ে মনে রাখতে পারো। ইসোফেগাস মানে হচ্ছে অন্ননালী, ডিতে হচ্ছে ডিওডেনাম, ইউতে হচ্ছে ইউরেটার। ওকে, এরপরে দেখো আমরা যদি বলি মূত্রথলির মধ্যে কি? এর মূত্রথলিতে আসলো, এই যে মূত্রটা তৈরি করলো বৃক্ক, পরিবহন করলো ইউরেটার, জমা থাকলো কে? এটা হচ্ছে মূত্রথলি। তো মেন কাজ কি? জমা রাখা। এখন সে কতটুক জমা রাখতে পারে? তার ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 ml পর্যন্ত। ঠিক আছে, বাট ত্যাগের ইচ্ছা জাগে কতটুকু? ত্যাগের ইচ্ছা জাগে 280 থেকে 320 ml। যখনই পরিপূর্ণ হবে তখন তার ত্যাগের ইচ্ছা জাগবে। এখন এই জিনিসটা কি? সংকোচন প্রসারণক্ষম হইতেছে, তার মানে একটা স্পেশাল পেশি আছে, তার নাম কি? ডেট্রোসর পেশি। আর নিষ্কাশিত হয় কার মাধ্যমে? মূত্রনালীর মাধ্যমে মূত্রটা নিষ্কাশিত হয়। যদি বলি মূত্রনালী কি করে? এটা হচ্ছে মূত্র নিষ্কাশন করে। মূত্রটা হচ্ছে কি করে? মূত্রটা হচ্ছে নিষ্কাশন করে। ঠিক আছে, তাহলে এই দেখো মূত্র নিষ্কাশন করে হচ্ছে মূত্রনালী। তো মূত্রনালীর দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমরা বলি পুরুষের ক্ষেত্রে কতটুকু, স্ত্রী দেহের ক্ষেত্রে কতটুকু? এখন স্ত্রী দেহের ক্ষেত্রে তোমার হচ্ছে অনেক কম থাকে। এই জন্য আমরা এটাকে কি বলতে পারি? স্ত্রী দেহে একটা ইনফেকশন হয় যে এই মূত্রনালীর মধ্যে, এটাকে আমরা বলি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, তাহলে এখন আসো, তাহলে আমরা তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার তোমরা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, তাহলে এখন আসো খেয়াল করো, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম যে পার্টটা এটা আমরা শেষ করলাম। এখন এখান থেকে আমাদের কিডনি, এই যে আমরা বললাম না বৃক্ক, এটা নিয়ে আমরা আলাদা একটা কথা বলবো। তাহলে আসো আমরা এখন বৃক্ক থেকে একটু পরে খেয়াল করো। তাহলে আমরা এই পাশে একটু বৃক্ক আইকে তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি কি কি আছে বৃক্কের মধ্যে। তাহলে রেচনতন্ত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এই পাশটা মুছতেছি না, তোমরা এই পাশটা হচ্ছে লিখতে পারো এখনো, যারা লিখো নাই তারা এখনো হচ্ছে লিখতে পারো। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা যদি বলি এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে আমরা পড়বো হচ্ছে কিডনি। তো কিডনিটা তোমরা আঁকবা, এটা কিন্তু তোমাদের 3 নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে যে বৃক্কের লম্বচ্ছেদটা আঁকো। ঠিক আছে, বৃক্কের লম্বচ্ছেদটা আঁকো। ঠিক আছে, তাহলে আসো আমরা যদি বৃক্কের লম্বচ্ছেদটা আঁকতে পারি, দেখো খেয়াল করো এইটা হচ্ছে আমাদের বৃক্কের লম্বচ্ছেদ। ওকে, তাহলে এর পাশে আসো আমরা হচ্ছে কিছু পিরামিড আঁকি। এই একটা পিরামিড, এই একটা পিরামিড, এই একটা পিরামিড, এই একটা পিরামিড, এই একটা পিরামিড। ঠিক আছে, আমরা মোটামুটি কয়েকটা পিরামিড রাখতে পারলাম। ওকে, এর মাঝখানে কিছু দাগ দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এটা আঁকা শিখতে হবে, হ্যাঁ, কজ এটা হচ্ছে তোমাদের গ নাম্বারের প্রশ্নের মধ্যে আসে। আচ্ছা, তারপরে আসো
এগুলো আলটিমেটলি এখান থেকে তোমার পেলভিস হয়ে চলে যাচ্ছে। তাহলে বৃক্কের আমি যদি বলি টোটাল কয়টা পার্ট জানো? বৃক্কের পার্ট হচ্ছে 3টা। তুমি 3 ভাগে ভাগ করে আলোচনা করবা। খেয়াল করো 3টা ভাগ কি কি বলছি একদম। দেখো এটা কি বাইরের পার্ট না? এই দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বাইরের পার্ট, ঠিক আছে? তাহলে বাইরের পার্টটাকে আমরা কি বলতে পারি? 1 নাম্বার পার্ট। বাইরের পার্টটাকে বলবা হচ্ছে কর্টেক্স। যেটা বাইরে থাকে তাকে আমরা কি বলি? কর্টেক্স। আবার দেখো এই যে একটা পিরামিডের ভিতরের যে জায়গাটা যেটা ভিতরে থাকে সেটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার মেডুলা। এটাকে আমরা বলতে পারি হচ্ছে মেডুলা, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে তোমার মেডুলা। আর একদম ভিতরে যে জায়গাটা দেখছো, প্রত্যেকটা জায়গা থেকে তোমার হচ্ছে যে পিরামিডগুলো ছিল, এই পিরামিডগুলো থেকে মাঝখানে যে জায়গাটা তৈরি হয়েছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার পেলভিস। এটাকে আমরা বলতে পারি পেলভিস। তাহলে বৃক্কের যে গঠনটা আমরা পড়াচ্ছি, বৃক্কের এই গঠনটা কয় ভাগে ভাগ করতে পারি? 3টা। সবচেয়ে বাইরের যে অংশ তাকে আমরা বলবো হচ্ছে কর্টেক্স, তারপরে ভিতরের যে অংশ তাকে আমরা বলবো হচ্ছে মেডুলা, আর যেখানে সবগুলা জায়গা থেকে কানেকশন পয়েন্ট এটাকে আমরা বলবো হচ্ছে পেলভিস। আচ্ছা, এর ভিতরে আর কি কি লেখা যায় খেয়াল করো। আমি যদি বলি দেখো লাল কালার যে জিনিসগুলো আঁকছি এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে তোমার রেনাল পিরামিড। রেনাল পিরামিড, ওকে? তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে রেনাল পিরামিড। আচ্ছা দেখো 2টা রেনাল পিরামিডের মাঝখানে একটা করে যে দাগ আছে না, খালি জায়গা, এই খালি জায়গাটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার রেনাল কলাম। এটাকে আমরা বলতে পারি রেনাল কলাম, ঠিক আছে? রেনাল পিরামিড, তারপর আমরা বলতে পারি হচ্ছে রেনাল কলাম। আবার দেখো এই যে এখানে যে এই যে কালো কালারের আঁকছি একটু উঁচা হয়ে আছে না, এই যে উঁচা হয়ে অংশ যে লালের যে মাথাগুলা, এই লালের যে মাথাগুলো আছে এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার প্যাপিলা। দেখো আমি যে লালের যে কোনো একটা মাথা এই জায়গাটাকে টান দিলাম, এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার প্যাপিলা, ঠিক আছে? প্যাপিলা। এখন রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। আর প্যাপিলা থাকে তোমার হচ্ছে 15 থেকে 20টা। এক এক বই এক এক রকম ইনফরমেশন আছে, বাট বলতে পারো মোটামুটি 15 থেকে 20টা প্যাপিলা থাকতে পারে। আর রেনাল পিরামিড কটা থাকতে পারে? 8 থেকে 18টা পিরামিড থাকতে পারে। তাহলে এই হচ্ছে অংশ। আরেকটা জিনিস একটু কষ্ট করে পড়তে হবে, সেটা হচ্ছে তোমার বৃক্কের উপরে থাকে। এই যে বৃক্কের উপরে একটা টুপির মতো থাকে, এই যে বৃক্কের উপরে যে টুপির কথা বললাম এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। আমরা এই পার্টটা একটু মুছে ফেলি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রা মানে কি? উপরে। এটা হচ্ছে দেখতে কিসের মতো বলো তো? এটা হচ্ছে টুপির মতো, ঠিক আছে? বৃক্কের উপরে আছে টুপির মতো, এজন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে দেখো আমরা কি কি বলছি, একটা বৃক্কের মধ্যে তুমি কি কি পাবা খেয়াল করো। বৃক্কের এই যে চারপাশ একদম সবচেয়ে বাইরের অংশ কি? কর্টেক্স। তারপরে ভিতরের অংশটাকে আমরা কি বলি? মেডুলা। তারপরে একদম মাঝখানে যে কানেকশন পয়েন্ট সেটা হচ্ছে পেলভিস। তাহলে তুমি চিন্তা করো মূত্র তৈরি করতে বৃক্ক কি করে? মূত্র তৈরি করে। বলছি কিভাবে মূত্র তৈরি করে? বৃক্কের এই কর্টেক্সগুলো দিয়ে তোমার নেফ্রনগুলো থাকে। আমি যদি বলে দেই যে এই ভিতরের গুলাতে তোমার হচ্ছে এরকম নেফ্রন থাকে, এরকম হচ্ছে তোমার নেফ্রন থাকে, ঠিক আছে? আমরা নেফ্রনের গঠন দেখবো, আমরা এরকমভাবে নেফ্রনের গঠন দেখবো। তো দেখো এটাকে যদি আমরা বলি নেফ্রন, তাহলে এই জায়গা কর্টেক্সগুলোর ভিতরে যে নেফ্রনগুলো আছে এই নেফ্রনগুলো কি মূত্র তৈরি করে। মূত্র তৈরি করে দেয় কার কাছে? পিরামিডের কাছে। পিরামিডগুলো প্যাপিলার মাধ্যমে আলটিমেটলি কোথায় নিয়ে আসে? পেলভিসের মধ্যে নিয়ে আসে। এই মূত্রটা পেলভিস থেকে এটা কি? ইউরেটার। আগে আমরা পড়াইছি রেচনতন্ত্রের মধ্যে, এটা হচ্ছে তোমার ইউরেটার। এটা হচ্ছে ইউরেটার। তো ইউরেটারের মাধ্যমে আমার হচ্ছে মূত্রটা বাইরে নিষ্কাশিত হয়। তাহলে মেইনলি বলছি বাইরের দিকে হচ্ছে কর্টেক্স, তার ভিতরে হচ্ছে মেডুলা, তার ভিতরে হচ্ছে পেলভিস। কর্টেক্সের দিকে তোমার যে নেফ্রনগুলো থাকে সেই নেফ্রনগুলো এখান থেকে মূত্র তৈরি করে আস্তে আস্তে ভিতরের দিকে দেয়, এরপরে তোমার পিরামিডগুলোর কাছে দেয়, মানে মেডুলার কাছে চলে যায়। পিরামিড থেকে প্যাপিলার মাধ্যমে কানেকশন পয়েন্ট যেটা হচ্ছে পেলভিসে চলে যায় মূত্রটা পেলভিসে ইউরেটারের মাধ্যমে তোমার মূত্রথলিতে চলে যায়। মূত্রথলি থেকে তারপরে তোমার মূত্রনালীর মাধ্যমে আমাদের দেহের বাইরে নিষ্কাশিত হয়। এখন এই যে তোমাকে বৃক্কের কথাটা বললাম, বৃক্কের ক্ষেত্রে একটু যদি চিন্তা করো যে বৃক্কের ক্ষেত্রে এই যে বাইরের দিকটা কিন্তু অবতল, ঠিক আছে? দেখো বৃক্কটা আমি এরকম ভাবে আঁকছি না, এই দেখো এই যে এরকম ভাবে আঁকছি না, তাহলে বৃক্কটা এই যে বাইরের দিক এটা কিন্তু হচ্ছে অবতল, ঠিক আছে? বৃক্কের যে বাইরের দিকটা আছে, বাইরের দিক এটা হচ্ছে অবতল, আর এই দেখো ভিতরের দিক এটা কিন্তু হচ্ছে উত্তল। তাহলে এটা একটু মনে রাখবা যে আমি তোমাকে বলি বৃক্কের বাইরের দিকটা কেমন। বৃক্কের বাইরের দিকটা হচ্ছে অবতল, আর বৃক্কের ভিতরের দিকটা কেমন? এটা হচ্ছে তোমার উত্তল। আচ্ছা, তাহলে এটা পর্যন্ত আশা করি আমরা বুঝছি। এখন আসো এই বৃক্কের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ কিভাবে মনে রাখতে পারি। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে
উচ্চতা বা আমরা পুরুত্ব বলতে পারি, পুরুত্ব। ঠিক আছে, মনে রাখবা কিভাবে, এখানে মনে রাখবা তোমার হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, এখানে হচ্ছে তার ডাবল মানে 6, তাহলে এখানে মূলত লেখা আছে 5 থেকে 6 সেন্টিমিটার, 6-এর ডাবল এখানে 12 মানে 10 থেকে 12 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো তুমি, তাহলে কি কি মনে রাখবা, তুমি মনে রাখবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে মনে রাখবা 3, তার ডাবল কত 6, তার ডাবল কত 12। ঠিক আছে, 3, 6, 12 তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো। আবার তুমি হচ্ছে বৃক্কের ওজনটাও সহজে মনে রাখতে পারবা। দেখো আমি যদি তোমাকে বলি বৃক্কের ওজনের একটা 130, 150, 170, দেখো এটা হচ্ছে গ্রাম। তাহলে দেখো 130 থেকে 150 এটা একটু কম, এটা কাদের ক্ষেত্রে, এটা স্ত্রীদের জন্য। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে বৃক্কের ওজন কত, স্ত্রী দেহের যে ওজন হচ্ছে 130 থেকে 150। আবার 20 করে বাড়াও, 150 থেকে 170 এটা কার জন্য, এটা হচ্ছে তোমার পুরুষদের জন্য। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে কথা। তাহলে আমি বৃক্কের ওজনটা পড়তে পারলাম। তাহলে বৃক্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা হচ্ছে বৃক্কের ওজন। তাহলে বৃক্কের ওজন কোনটা কার কি সেটা বলতে পারলাম। আবার দেখো বৃক্কের এইখান দিয়ে তোমার হচ্ছে কিছু হচ্ছে আর্টারি ঢোকে, আর্টারি মানে হচ্ছে ধমনী। ঠিক আছে, এখান দিয়ে আমার হচ্ছে কিছু ধমনী প্রবেশ করতে পারে, আর এখান দিয়ে আমার কিছু হচ্ছে শিরা বের হইতে পারে, এখান দিয়ে আমার কিছু শিরা বের হইতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো, একটাকে বলবো রেনাল ধমনী, একটাকে বলবো রেনাল শিরা। তাহলে আসো আমি ইউরেটারটা এখানে একটু মুছে দেই। তাহলে খেয়াল করে এখানে আমরা কি বলবো, বৃক্কের ক্ষেত্রে একটা ধমনী প্রবেশ করে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে রেনাল ধমনী, এটাকে আমরা বলবো রেনাল ধমনী। আর এই নীল কালার দিয়ে যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে রেনাল শিরা, এটাকে আমরা বলবো হচ্ছে রেনাল শিরা। ঠিক আছে, আর এটা তো আমরা নিচে বলছিলাম এটা হচ্ছে ইউরেটার। ঠিক আছে, আমি নিচে লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ইউরেটার, ইউরেটার, ইউরেটার। এখন আরেকটু খেয়াল করো, যেই জায়গাটা দিয়ে দেখো, যেই জায়গাটা দিয়ে তোমার হচ্ছে এই বৃক্কের শিরা ধমনী প্রবেশ হইতেছে, এই জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি, এই জায়গাটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার হাইলাম। এই জায়গাটাকে আমরা বলতে পারি হচ্ছে হাইলাম, যেটাকে আমরা কি বলি, প্রবেশ পথ। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, প্রবেশ পথ বা বৃক্কের অবতল অংশের ভাঁজ, অবতল অংশের ভাঁজ। তাহলে খেয়াল করো, এই যে বৃক্কের অবতল অংশের ভাঁজ বা যেখান দিয়ে হচ্ছে প্রবেশ পথ, যেখান দিয়ে তোমার হচ্ছে ধমনীগুলা প্রবেশ করে, শিরাটা হচ্ছে বের হয়, এটাকে আমরা বলতে পারি হচ্ছে হাইলাম। ওকে, এই হাইলাম দিয়ে আমাদের ধমনীটা ঢোকে আর শিরাটা হচ্ছে বের হয়। ঠিক আছে, আর এই হাইলামের ভিতর দিয়ে ইউরেটারের মাধ্যমে মূত্রগুলো চলে যায়। ঠিক আছে, তাহলে আমরা বৃক্কের ক্ষেত্রে এই জিনিসগুলো বলতে পারছি। আর হচ্ছে বৃক্কের অবতল উত্তল বলছি, বৃক্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা শিখছি, তারপরে হচ্ছে ওজনটা শিখছি। এখন বৃক্কের ক্ষেত্রে আরও টুকটাক জিনিস আছে, একটা বৃক্কের আবরণ আছে। ঠিক আছে, দেখো যে বৃক্কে যে আমরা আঁকছি, এই বৃক্কের উপর দিয়ে একটা বৃক্কের আবরণ আছে। আমি যদি হালকা একটু দেখাইতে চাই তোমাকে, দেখো এই যে পুরাটা যে বৃক্ক আঁকলাম, এই বৃক্কের একটা আবরণ আছে। আমাদের আবরণটা সম্পর্কে একটু জানতে হয়, এই বৃক্কের আবরণের নাম কি, এটা হচ্ছে আমাদের জানতে হবে। বৃক্কের আবরণের নাম কি, মনে রাখবা বৃক্কের আবরণের নাম হচ্ছে ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল বলি। বৃক্কের যে আবরণ আছে তার নাম হচ্ছে ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে রেনাল ক্যাপসুল বা তুমি শুধু ক্যাপসুল বলতে পারো। এটা হচ্ছে বৃক্কের আবরণের নাম। তাহলে দেখো আমরা এটা কিন্তু তোমাদের হচ্ছে গ নাম্বারের জন্য আসবে, এটা কিন্তু তোমাদের হচ্ছে সিকিউতে গ নাম্বারের জন্য আসবে, বৃক্কের লম্বচ্ছেদ আঁকো। তাহলে খেয়াল করো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে আমরা পড়ায় ফেলছি। একটা হচ্ছে আমাদের বৃক্কের লম্বচ্ছেদ, আর এক পাশে হচ্ছে আমাদের রেচনতন্ত্র। বৃক্ক মূলত মূত্র তৈরি করে, ওই মূত্রটা পরিবহনের কাজ করা হচ্ছে রেচনতন্ত্রের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নতুন টপিক নিয়ে আসবো এই চ্যাপ্টারেরই। তোমাদের সাথে দেখা হইতেছে তাহলে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।